অভিকর্ষ ও মহাকর্ষ। ধরো তুমি একটি বলকে ওপর দিকে ছুঁড়ে দিলে, কি দেখবে? দেখবে বলটি নিচের দিকে নেমে এলো। কেন হলো এরকম? এর কারণ অভিকর্ষ বল। তার মানে পৃথিবী সব বস্তুকেই অভিকর্ষ বল দিয়ে টানে। আবার দেখো, যে কোনো দুটি বস্তুকণাই তাদের সংযোজক সরল রেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে আমরা দুই ধরনের বল দেখলাম, এক অভিকর্ষ বল, দুই মহাকর্ষ বল। তার মানে আমরা বলতে পারি পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তারই নাম অভিকর্ষ। এবার বলো তো, বৃষ্টি কেন আকাশ থেকে পৃথিবীর দিকেই নেমে আসে? বা পৃথিবী কেন সূর্যের চারপাশে ঘোরে? এই সবই হচ্ছে অভিকর্ষ ও মহাকর্ষ বলের জন্য। নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষীয় ধ্রুবকের ধারণা। দুটি বস্তুকণার মধ্যের মহাকর্ষ বলের মান নির্ণয় করার জন্য বিজ্ঞানী আইজ্যাক নিউটন একটি গাণিতিক সম্পর্ক প্রকাশ করেছিলেন। সেটি হল F = G × m1 × m2 / d²। এখানে F হল মহাকর্ষ বল, m1 ও m2 হল কণা দুটির ভর, d কণা দুটির মধ্যের সরল রেখা বরাবর দূরত্ব, g কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়। এবার দেখো, নিউটনের সূত্র অনুযায়ী F = G × m1 × m2 / d²। এবার যদি d এর মান বৃদ্ধি পায় আর G m1 m2 মান স্থির থাকে, তবে F বা মহাকর্ষ বল তার মানও কমবে। তাহলে কি d এর মান বৃদ্ধি করে F = 0 করা সম্ভব? কি মনে হয়? এরকম কখনোই সম্ভব নয়, কারণ যে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বহাল থাকে। তোমরা জানলে এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে সরল রেখা বরাবর আকর্ষণ করে। তাহলে তো পৃথিবীর ওপর প্রতিটি বস্তুর সাথে অন্য সব বস্তুর ঠোকাঠুকি লাগা উচিত, তাই না? কিন্তু সেরকম তো হয় না। কেন বলো তো? চলো একটা ছোট হিসেব করে দেখে নিই। ধরো A ও B দুটি বস্তুকণা, যাদের ভর 1 কেজি। তাদের মধ্যেকার দূরত্ব 1 মিটার। তাদের মধ্যে আকর্ষণ বল যদি F1 হয়, তবে নিউটনের সূত্র অনুযায়ী F1 = G × m1 m2 / d²। তার মানে বস্তুকণা দুটির মধ্যে অভিকর্ষ বলের পরিমাপ 6.67 নিউটনের 10,000 কোটি ভাগের 1 ভাগ। এবার দেখি, পৃথিবী পৃষ্ঠে থাকা একটি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী
কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করছে। ধরো সেই আকর্ষণ বল F2 নিউটন। পৃথিবীর ভর m is equal to 5.96 into 10 to the power 24 kg। পৃথিবীর ব্যাসার্ধ r is equal to 6370 কিলোমিটার, অর্থাৎ 6370 into 10 to the power 3 মিটার। চলো এবার আমরা মানগুলো বসিয়ে দেখে নিই। F2 is equal to g into বস্তুর ভর into পৃথিবীর ভর বাই পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুকণার দূরত্বের হোল স্কয়ার। আমরা আগে F1 এর মান নির্ণয় করেছিলাম, অর্থাৎ দেখা গেল F2 F1 এর থেকে অনেক বড়। তাহলে কি বুঝলে? পৃথিবী পৃষ্ঠে থাকা 1 কেজি ভরের বস্তুকণা দুটিকে পৃথিবী যে বল দিয়ে টানে তার তুলনায় ওই বস্তু দুটির মধ্যের পারস্পরিক আকর্ষণ বল এতটাই নগণ্য যে তার কোনো প্রভাব বাস্তবে বোঝা যায় না। এবার যদি আমরা একক ভরের বস্তুর ওপর অভিকর্ষ বল নির্ণয় করি তাহলে কি হয় চলো একটা হিসেব করে দেখে নিই। এটি হল m ভরের বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ বলের মান। ধরো একটি 10 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ বলের মান নির্ণয় করব আমরা। কোন বস্তুর ভর 10 কেজি হলে তার ওজন হবে 98 নিউটন বা 98 N। অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে গতি। তোমরা অভিকর্ষ বল ও মহাকর্ষ বল সম্বন্ধে জেনেছ। এবার জানবে এই দুই বলের প্রভাবে যে বেগ বা গতির সৃষ্টি হয় তার সম্বন্ধে। চলো একটা পরীক্ষা করি। একটা 1 টাকার কয়েন নাও। কয়েনের চেয়ে একটি ছোট কাগজের টুকরো কেটে নাও। এবার কয়েন ও কাগজের টুকরোকে আলাদাভাবে একই উচ্চতা থেকে ছেড়ে দাও। কি দেখলে বলো তো? কে আগে পড়ল, কয়েনটা নাকি কাগজের টুকরোটা? এবার কয়েনের ওপর কাগজের টুকরোটা ভালোভাবে বসাও। এবার কাগজের টুকরো সহ কয়েনটি ওপর থেকে ছেড়ে দাও। এবার কি দেখবে? দেখো, প্রথমবার কয়েন ও কাগজের টুকরো আলাদাভাবে ফেলার জন্য কয়েন যেভাবে বায়ুর বাধা অতিক্রম করতে পেরেছিল কাগজের টুকরো তা পারেনি, তাই তারা আলাদাভাবে পড়েছে। কিন্তু পরের বার দুটি
একসাথে ফেলার সময় কয়েন ও কাগজের টুকরো একসঙ্গে বায়ুর বাধা অতিক্রম করেছে, তাই কয়েন ও কাগজ একসাথে পড়েছে। এবার তোমরা বলো তো, বায়ুর বাধা না থাকলে কয়েন ও কাগজকে যদি আলাদাভাবে ফেলা যেত, তাহলে তারা কি একই সময় পড়ত নাকি কয়েন আগে পড়ত? তাহলে পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকে, এই বস্তুদের পতনশীল বস্তু বলা হয়। স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও 3টি সূত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেগুলি হল: 1. একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। 2. সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। 3. সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে। ভূমির সঙ্গে কোনাকুনিভাবে পাথর ছুঁড়লে কি হবে? পাথরটির গতিপথ খেয়াল করো। এরকম গতিপথ হওয়ার কারণ কি? এক্ষেত্রেও অভিকর্ষ টানের অভিমুখ ভূমির দিকে। অভিকর্ষ টানের জন্যই এ জাতীয় চলন্ত বস্তুর বেগ পাল্টায় ও বস্তুটি ছবির মতো বাঁকা পথে ভূমিতে ফিরে আসে। ভূমির সাথে কোনাকুনিভাবে পাথর ছোঁড়ার সময় প্রযুক্ত বলের মান ক্রমাগত বাড়ালে কি হয় দেখো। এক সময় পাথরটি আর ভূমিতে ফিরে আসবে না, কিন্তু অভিকর্ষের টানে পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই নীতির ভিত্তিতেই কৃত্রিম উপগ্রহ আকাশে পাঠানোর ফলে তা পৃথিবীর চারপাশে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। স্থির তড়িৎ বল ও আধানের ধারণা, কুলম্বের সূত্র। আচ্ছা, তোমরা কি কখনো লক্ষ্য করেছ যে শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর চিরুনিটি কয়েকটি কাগজের টুকরোর সামনে আনলে কি হয়? দেখবে কাগজের টুকরোগুলি চিরুনির গায়ে আটকে যায়, অথচ চুল আঁচড়ানোর আগে কিন্তু কাগজগুলি চিরুনির গায়ে আটকে যাচ্ছিল না। কেন বলো তো? এর কারণ হল ঘর্ষণ। ঘর্ষণের পরই বস্তুতে, এক্ষেত্রে চিরুনিতে, আকর্ষণ ক্ষমতার সৃষ্টি হয়েছে। তাহলে কি ঘর্ষণ ও আকর্ষণ ক্ষমতার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? দেখো, ঘর্ষণের ফলে ওই চিরুনির মধ্যে একটি পরিবর্তন হল, যার জন্য চিরুনির মধ্যে আকর্ষণ ক্ষমতার সৃষ্টি হল। তাহলে আমরা দেখলাম ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে পরিবর্তন ঘটল। এই পরিবর্তন ঘটলে বস্তুর মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয়। এই ধরনের তড়িৎকে ঘর্ষণজাত তড়িৎ বা আধান বলা হয়। চলো আরেকটি পরীক্ষা করে তড়িৎ আধান সম্বন্ধে আরো কিছু জানার চেষ্টা করি। দুটি ফোলানো বেলুন নাও। এবার বেলুন দুটিকে পাশাপাশি রাখো। কি দেখবে? দেখবে বেলুন দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কিছুই দেখা যাচ্ছে না। এবার ওই ফোলানো বেলুন দুটি নিয়ে সোয়েটারে ভালোভাবে ঘষো। বেলুন দুটি এরপর সুতোর সাহায্যে পাশাপাশি ঝুলিয়ে ধরো। কি দেখবে? দেখবে বেলুন দুটি পরস্পরকে দূরে সরিয়ে দিচ্ছে।
কেন বলো তো? তাহলে কি বেলুন দুটি পরস্পরকে বিকর্ষণ করল? এবার বেলুন দুটিকে সোয়েটারে ভালোভাবে ঘষে ছেড়ে দাও। কি দেখবে? দেখতে পাবে তারা সোয়েটারের পাশে আটকে আছে। কেন এরকম হলো বলো তো? তার মানে নিশ্চয়ই ঘর্ষণের পর সোয়েটার ও বেলুনের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হয়েছে। বেলুন দুটিকে একই বস্তু অর্থাৎ এক্ষেত্রে সোয়েটার দিয়ে ঘষা হয়েছে। তাহলে নিশ্চয়ই দুটি বেলুনেই একই অবস্থার সৃষ্টি হয়েছে। আর বেলুন দুটিতে সৃষ্টি হওয়া তড়িৎ আধান নিশ্চয়ই একই জাতের। তাহলে কি একই ধরনের তড়িতাহিত দুটো বস্তু পরস্পরকে বিকর্ষণ করে? কি মনে হয়, হ্যাঁ নাকি না? আবার বেলুন ও সোয়েটার পরস্পর ঘষলে তারা একে অন্যকে আকর্ষণ করছে। তাহলে বেলুন ও সোয়েটারে উৎপন্ন তড়িৎ আধানের প্রকৃতি কি এক নয়? সোয়েটার ও বেলুনের তড়িতাহিত অবস্থা দুটি কি আলাদা? তাহলে বলা যায় একই জাতের তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে, ভিন্ন জাতের তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে। এই দুই ধরনের আধানকে পজিটিভ চিহ্ন ও নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বলো তো, দুটি বস্তুকে পরস্পর ঘষলে তাদের মধ্যে একটি ধনাত্মক বা পজিটিভ ও অপরটি ঋণাত্মক বা নেগেটিভ তড়িতাহিত হয়ে পড়ে কেন? আসলে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটি বস্তুর পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত হয়ে অপর বস্তুর পরমাণুতে যুক্ত হয়। ফলে প্রথম বস্তুটিতে প্রোটনের সংখ্যা বেশি হওয়ায় বস্তুটিতে ধনাত্মক আধানের সৃষ্টি হয়। অন্যদিকে দ্বিতীয় বস্তুটিতে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় বস্তুটিতে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। তাহলে তোমরা দেখলে দুটি বস্তুর মধ্যে আধানের প্রকৃতি কি হলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। এবার দেখবে তড়িৎ আধানযুক্ত দুটি বস্তুর মধ্যের ওই আকর্ষণ বা বিকর্ষণ বলের হিসেব বা পরিমাপ কিভাবে করা হয়। এই বল পরিমাপ করার জন্য বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র আবিষ্কার করেছেন। সূত্রটি হল F is equal to K into Q1 into Q2 by R square। এখানে Q1 ও Q2 হল তড়িতাহিত বস্তু দুটির আধানের পরিমাণ, R হল তড়িতাহিত বস্তু দুটির মধ্যে দূরত্ব এবং F হল বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, তা আকর্ষণী হোক বা বিকর্ষণী হোক। K এর মান নির্ভর করে বস্তু দুটির মধ্যে কি পদার্থ আছে তার উপর, যেমন জল, বায়ু। তড়িতাবেশ সম্বন্ধে ধারণা। বিপরীত তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমতড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে কি নিস্তড়িত কোনো বস্তুর কাছে একটি তড়িৎগ্রস্ত বস্তু আনলে নিস্তড়িত বস্তুতে বিপরীত আধান তৈরি হয়? কি মনে হয় তোমাদের? চলো একটা পরীক্ষা করা যাক। ধনাত্মক তড়িৎ আধানে আহিত কোনো একটি বস্তুকে নিস্তড়িত বস্তুর কাছে আনা হলো। কি হবে বলো তো? দেখবে নিস্তড়িত বস্তুটি
ধনাত্মক আধানযুক্ত বস্তুটির দিকে সরে যাচ্ছে। কেন বলো তো? কারণ যখন ধনাত্মক আধানযুক্ত বস্তুকে নিস্তড়িত বস্তুর কাছাকাছি আনা হয়, তখন নিস্তড়িত বস্তুর ভেতরকার ঋণাত্মক আধানগুলি ধনাত্মক বস্তুটির জন্য আকর্ষণ অনুভব করে, তাই ধনাত্মক বস্তুটির দিকে সরে যায়। ফলে ধনাত্মক বস্তুটির উপস্থিতির কারণে নিস্তড়িত বস্তুর এক প্রান্ত ধনাত্মক ও অন্য প্রান্ত ঋণাত্মক তড়িতাহিত বস্তুর মতো আচরণ করে, আর ধনাত্মক বস্তুটি নিস্তড়িত বস্তুর ঋণাত্মক প্রান্তটিকে আকর্ষণ করে কাছে টেনে নেয়। তাহলে আমরা দেখলাম কোনো তড়িতাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িতের সমাবেশ ঘটল। এই ঘটনাকে তড়িৎ আবেশ বলে। এই কারণেই তড়িতাহিত চিরুনি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করেছিল। তড়িৎ বলের প্রভাবে গতি। তোমরা দেখেছ বিপরীত ধর্মী তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের নাম তড়িৎ বল বা স্থির তড়িৎ বল। তাহলে দেখো, বল যে দিকে ক্রিয়া করে গতিও সেই দিকেই হয়। চলো দেখি পরমাণুর মধ্যে ইলেকট্রনের গতি কিরকম হয়। দেখো, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎযুক্ত, কারণ এর মধ্যে প্রোটন আছে। আর ইলেকট্রন থাকে পরমাণুর বাইরের কক্ষে, এটি ঋণাত্মক তড়িৎযুক্ত কণা। ফলে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। আর তার জন্যই চলন্ত ইলেকট্রনের গতির অভিমুখ বেঁকে যায় কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের দিকে। এই কারণেই ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে পাক খেতে থাকে। ছবিতে দেখো, ইলেকট্রনের বেগের অভিমুখ কালো তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এবং তীরগুলি কেন্দ্রের দিকে বেঁকে যাচ্ছে। এটি তড়িৎ আকর্ষণ বলের জন্যই সম্ভব হয়েছে।